প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা চ্যাপ্টার গল্প ফুলের বিবাহ আমরা আলোচনা করতে চলেছি। তো যারা এই ভিডিওতে নতুন তাদেরকে সবাইকে বলা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পরবর্তী ভিডিও পাবার জন্য। তো এবার শুরু করতে চলেছি। ফুলের বিবাহ শীর্ষক পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত? ফুলের বিবাহ শীর্ষক কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত। কোন ফুলের সঙ্গে কোন ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে? মল্লিকা ফুলের সঙ্গে গোলাপ ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। ফুলের বিবাহ গটকালি কে করেছিল? ফুলের বিবাহ গটকালি ভ্রমর করেছিল। পাত্র গোলাপ লালের পদবী কী ছিল? পাত্র গোলাপ লালের পদবী গঙ্গোপাধ্যায় ছিল। ফুলের বিবাহে কে নিতবর হয়েছিল? ফুলের বিবাহে সেউতি ফুল নিতবর হয়েছিল। ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল? ফুলের বিবাহ বৈশাখ মাসের 1 তারিখে সম্পন্ন হয়েছিল। ঘটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ কী করেছিল? ঘটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ বাতাসের সঙ্গে হেসে হেসে নেচে নেচে খেলা করছিল। বিয়েতে মৌমাছির কিসের বায়না নিয়েছিল এবং কেন সে কাজ করতে পারেনি? বিয়েতে মৌমাছির সানাইয়ের বায়না নিয়েছিল কারণ সে রাতকানা বলে কাজ করতে পারেনি। বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কে বাহকের ভূমিকা পালন করে? বরযাত্রায় বাতাস বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কমলাকান্ত বাহকের ভূমিকা পালন করে। নসীবাবুর কন্যার নাম কি? তার বয়স কত বলে উল্লেখিত হয়েছে? নসীবাবুর কন্যার নাম হলো কুসুমলতা। তার বয়স 9 বৎসর বলে উল্লিখিত হয়েছে। বরযাত্রায় পিঁপড়েদের ভূমিকা কেমন ছিল? বরযাত্রায় পিঁপড়েদের ভূমিকা ছিল তাদের গুণের সঙ্গে সম্বন্ধ নেই, কিন্তু দাঁতের জ্বালা বড় ছিল। গোলাপের সঙ্গে বিয়ে স্থির হওয়ার আগে মল্লিকার পিতা কোন কোন পাত্রের কথা বিবেচনা করেছিলেন এবং কেন সেগুলি কার্যকর হয়নি আলোচনা করো। গোলাপের সঙ্গে মল্লিকার বিয়ে ঠিক হওয়ার আগে মল্লিকার পিতা স্থলপদ্ম, জবা, গন্ধরাজ প্রমুখ পাত্রের কথা বিবেচনা করেছিলেন। বাগানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র, তাকে মল্লিকার পিতার পছন্দ হয়েছিল, কিন্তু যাত্রাভিমানে সে নিজ শ্রেণীর মল্লিকার সঙ্গে বিয়েতে রাজি হয়নি। জবাফুল মল্লিকাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাগী প্রকৃতির দেখে মল্লিকার পিতা সে বিয়ে দিতে মত দেয়নি। আর গন্ধরাজ পাত্র হিসেবে ভালো, কিন্তু সে খুবই চালাক, চতুর, প্রখর বুদ্ধিসম্পন্ন ছেলে। সে তার গুণ ছড়াতে এদিক সেদিকে ছুটে বেড়ায়, তাই তার নাগাল পাওয়া যায় না। গন্ধরাজকে ধীর স্থির হিসাবে পাননি বলে তার সঙ্গে মল্লিকার পিতা মেয়ের বিয়ের আলাপ বসাতে পারেননি। তাই স্থলপদ্ম, জবার মতো গন্ধদের সঙ্গে মল্লিকার বিয়ের সম্পর্ক কার্যকর হয়ে ওঠেনি। ফুলের বিবাহ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের সমাজ মনস্কতার পরিচয় দাও। বঙ্কিমচন্দ্র তার সাহিত্যিক জীবনে ধর্ম, দর্শন থেকে শুরু করে রাষ্ট্রনীতি, পাণ্ডিত্য ও মনস্কতাপূর্ণ নানান প্রবন্ধ লিখলেও সমাজের নানান বিষয়কে আফিং এর নেশায় পরোক্ষ যেভাবে ব্যঙ্গ করে সমাজের নানান রীতিনীতিকে কটাক্ষ করেছেন। রচনাটির বিষয়বস্তু রূপকের আড়ালে রচনাটি যদিও নসীবাবুর ফুল বাগানের, কিন্তু আসলে আমাদের সমাজের চিত্র এখানে ফুটে উঠেছে। সমাজে লোকালীন বাঙালি বিয়ের নানান প্রসঙ্গকে ফুলের বিবাহ নামক প্রবন্ধে ফুলের বিয়ের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। কন্যা বিয়ের উপযোগী হয়ে গেলে তাকে নিয়ে কন্যা বার্তার চিন্তা শুরু হয়ে যায়। বিয়েকে কেন্দ্র করে সমাজে যিনি খুব বেশি লাভবান হন তিনি হলেন ঘটক। বঙ্কিম সেই সামাজিক দিকটিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন। বিয়েকে কেন্দ্র করে বর ও কন্যা উভয় পক্ষ থেকে মোটা টাকা আত্মসাৎ করা তাদের মূল উদ্দেশ্য। এই প্রবন্ধেও আমরা এমন চরিত্র ভ্রমর চরিত্রের মধ্যে দিয়ে দেখতে পাই। অন্যদিকে পাত্রকে কন্যার বাড়িতে উপযোগী করে তোলার জন্য পাত্র
পক্ষের যে তৎপরতা থাকে সেই বিষয়গুলো যেমন সমাজে বর্তমান তেমনি আমাদের আলোচ্য পাঠেও কুলাচার্য মহাশয় গোলাপের নানা প্রশংসা করে যেভাবে মানুষরা করে থাকে, আবার চালাকি করে নিজের দুর্বল জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এড়িয়ে যান। বরযাত্রীর মধ্যে যে নানান গুণের মানুষ থাকে তারা বিনা কারণেই দুই পক্ষের মধ্যে বিবাদ লাগতে থাকে। এসব গুণে ভরপুর ব্যক্তিদের আনাগোনা ফুলের বিবাহ প্রবন্ধেও দেখা যায়। রচনাটির মধ্য দিয়ে লেখক শুধু বরপক্ষ, কন্যাপক্ষ, ঘটক, বরযাত্রী নিয়ে আরও অনেক খুঁটিনাটি জীবন কথা, আচার আচরণের কথা ব্যক্ত করেছেন। ঘটক হিসাবে ভ্রমরের ভূমিকা বিস্তারিতভাবে লেখক। ফুলের বিবাহ পাঠে ঘটক ভ্রমরের বিশেষ ভূমিকা রয়েছে। এক কথায় বলা যায়, ভ্রমর ছাড়া মল্লিকা ও গোলাপের বিয়ে কখনো সম্ভব হতো না। মল্লিকার পিতা স্থলপদ্ম, জবা, গন্ধরাজ প্রমুখ পাত্রে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করতে যখন ব্যর্থ হয়, ঠিক তখনই ঘটক ভ্রমরের আগমন ঘটে। ভ্রমর এসে মেয়ে দেখতে চাইলে কন্যা মল্লিকা কিছুতেই ঘুমটা খুলে না। অবশেষে সন্ধ্যা ঠাকুরানী দিদি এসে স্নেহের সুরে অনুনয় বিনয় করে তার ঘুমটা খুলে। তারপর ঘটক রাজবাড়ি থেকে ফিরে এসে ঘটকালিতে মন দেয়। মেয়ে গুণবতী ও রূপবতী বলে বিয়ে নিশ্চিত হয়ে যায়। মল্লিকার পিতা বরের বিষয় জানতে চাইলেন। ঘটক জানায় বর অতি সুপুত্র, নাম গোলাপ গঙ্গোপাধ্যায়। এর উপরে সম্বন্ধ স্থির করে। ঘটক গোলাপবাবুর বাড়িতে খবর দেয় আর বর আনন্দে আত্মহারা হয়। এক সময় মল্লিকাকে বিয়ে করে। এভাবে ঘটক ভ্রমর গোলাপ মল্লিকার বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের বিবাহে বরযাত্রার বিবরণ দাও। ফুলের বিবাহ প্রবন্ধে বরযাত্রাদের বেশ ভূমিকা ছিল। মানুষ সমাজে যেমন বরযাত্রার আয়োজন করা ঠিক, তেমনি ফুলের বিবাহের বরযাত্রার আয়োজনও করেছেন। দেখা যায় ফুলের বিবাহ বরযাত্রা আয়োজন করা হয়েছে। তাদের মধ্যে প্রত্যেকেই আলাদা আলাদা করে কাজের দায়িত্ব নিয়েছিলেন। উচ্চিডাঙ্গা নহবত বাজাচ্ছিল, মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল, কিন্তু রাতকানা থাকায় বরযাত্রায় যেতে পারল না। জোনাকির হাতে আলোর ঝাড় সম্মুখে কোকিল গান গেয়ে গেয়ে চলেছে। রাজকুমার স্থলপদ্ম অসুস্থতার জন্য বরযাত্রায় অংশ নিতে পারল না। জবা গোষ্ঠীর সকলেই বরযাত্রী। করবীর দলও উঁচু ডালে চড়ে এসেছে আর সেউতি নিতবর হয়ে সেজে গুছে দুলতে লাগলো। চাপার গায়ে থেকে উগ্র ব্র্যান্ডির গন্ধ বের হতে লাগলো। গন্ধরাজরা তাদের গন্ধ ছড়িয়ে সবাইকে মাতাল করে তুলেছিল। অশোক নেশায় লাল হয়ে এসেছিল। অন্যদিকে পিঁপড়েরা এসেছিল যাদের কোনো গুণ নেই, কিন্তু দাঁতের বড় জ্বালা। এরা বিনা কারণেই উভয় পক্ষের মধ্যে বিবাদ লাগতে ভালোবাসে। সেই সঙ্গে ছিল বরুবক, কুজে প্রভৃতি গণ্যমান্য ব্যক্তিরা। শুধু তাই নয়, আমাদের বক্তাও সেই যাত্রায় উপস্থিত হয়েছিলেন। ফুলের বিবাহে বাসরঘরের যে ছবি চিত্রিত হয়েছে তা বিস্তৃত করো। বঙ্কিমচন্দ্রের নিখুঁত বর্ণনার ভঙ্গিতে ফুলের বিবাহ প্রবন্ধের বিবাহ পূর্বের প্রস্তুতি থেকে শুরু করে বাসর ঘরের বর্ণনা পর্যন্ত সমস্ত কিছু মনুষ্য সমাজের উপযোগী করে তুলেছেন। ফুলের বিবাহের বাসর ঘরের বর্ণনাটি অনবদ্য। ফুলের বিবাহ কন্যা মল্লিকার সঙ্গে বর গোলাপের বিবাহ সম্পন্ন হয়। দাড়ি বিবাহের পর বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। দাড়ি অনেক রসময়ী মধুময়ী সুন্দরীরা বরকে ঘিরে বসেছে। দাড়ি প্রাচীন ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাঁধা রসিকতা করে শুকিয়ে গেছে। দাড়ি রঙ্গনের আর হাসি ধরে না। দাড়ি আর বান্ধবী জুই কর্ণের কাছে গিয়ে শুয়ে পড়েছে। দাড়ি আর বর রঙ্গ করে তামাশা করে রজনীগন্ধাকে তারকা রাক্ষসী বলেছে। দাড়ি বকুল এমনিতেই বালিকা, তার যত গুণ আছে তত রূপ নেই।
তাই এক কোণে চুপচাপ বসে আছে। আর বড়লোকের বউয়ের মতো ঝুমকা নীল শাড়িতে জমকে বসেছিল। ফুলের বিবাহে বর্ণিত আখ্যানের আড়ালে বাঙালির বিয়ের যে বাস্তব লুকিয়ে আছে তা পরিস্ফুট করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর নামে একটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেন, যা বাংলা সাহিত্য এক অন্যান্য মাত্রা এনে দিয়েছে। ফুলের বিবাহের মধ্যে দিয়ে আসলে লেখক বাস্তব সমাজের বিবাহ ব্যবস্থা এবং বিবাহ ব্যবস্থাকে কেন্দ্র করে বাস্তবিক সত্যের এক নির্মম চিত্রকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। কন্যা এবং কন্যাকে কেন্দ্র করে যে বিষয়গুলো ফুলের বিয়ের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন, সেগুলোর আড়ালে আসলে বাস্তব বিবাহ ব্যবস্থাকে তুলে ধরেছেন। রচনাটির শুরুতেই দেখা যায় বাঙালির কন্যাভারগ্রস্ত পিতা যেমন কন্যার বিয়ের জন্য পাত্র সন্ধানে তৎপর থাকেন, ঠিক তেমনি মল্লিকার পিতা মল্লিকা ফুলের জন্য পাত্র সন্ধান করেছে। বাঙালি সমাজে যেমন পাত্র এবং কন্যা দুই পক্ষই সামাজিক ও আর্থিক সামঞ্জস্য বজায় রেখে সম্বন্ধ ঠিক করে, এখানেও তেমনি দেখা যায়। স্থলবদ্ধের ঘর উঁচু বলে সে মল্লিকা কন্যাকে বিয়ে করতে অগ্রসর হয় না। জবা খুব রাগী আর গন্ধরাজ দিমাগ, তাই ওদের সঙ্গে সম্বন্ধ স্থির হয় না। এ সমস্ত কিছুই বাঙালি সমাজের বিবাহের ক্ষেত্রে দেখা যায়। এরপর ঘটক রাজভ্রমণের কথা বলা যেতে পারে। বাঙালি বিবাহের ক্ষেত্রে যেমন ঘটক ঘটকালি করে পাত্রপাত্রের সম্বন্ধ ঠিক করেন, কন্যার রূপগুণের খবর রাখেন। বরযাত্রার এক বিশেষ ভূমিকা আমরা এই প্রবন্ধে দেখতে পাই। বরযাত্রায় যেভাবে কেউ শুধুমাত্র নিজের অবস্থান দেখাতে যান, কেউ মদাসক্ত হয়ে যান, কেউ বিনা কারণেই দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি করতে যান। বাঙালি বিবাহের বাসর ঘরে যেমন বরকে নিয়ে কন্যাপক্ষের সুন্দরীদের হাসি তামাশা চলে, এখানেও গোলাপ বরকে নিয়ে বিভিন্ন সুন্দরী ফুলদের হাসি তামাশা রয়েছে। তাই বলা যায় ফুলের বিবাহ রচনাটির আড়ালে বাঙালি বিবাহে এক চিত্র ফুটে উঠেছে। টিকা কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর প্রবন্ধে জুড়ে আছে। বঙ্কিম ওরফে কমলাকান্তের মধ্য দিয়ে লেখক বাস্তব সমাজে কিছু অনৈতিক বিষয়ের প্রতি কটাক্ষ করেছেন। নসীবাবু বাড়িতে আশ্রিত কমলাকান্ত আফিম নেশায় বুঁদ হয়ে থাকেন। ফুলের বিবাহ প্রবন্ধেও আফিমের নেশায় বুঁদ হয়ে থাকা কমলাকান্তকে আমরা পাই। নসীবাবুর বাগান বাড়িতে ফুলের বিয়ে দেয়। আসলে লেখক ফুলের বিয়ের মধ্য দিয়ে বাস্তব বাঙালি সমাজের বিয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দেখিয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26শে জুন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আইন অধ্যয়ন করে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে নিযুক্ত হন। 1972 সালের বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন। সাহিত্য সম্রাট এবং ঋষি বঙ্কিম হিসাবে তিনি পাঠক মহলে পরিচিত। বাংলা সাহিত্যের এবং তার লেখা প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1868 সালে। তার মোট উপন্যাসের সংখ্যা 14টি। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা বৃষবৃক্ষ, বিবিধ প্রবন্ধ, রামমোহন ওয়াইফ, ললিতা, কমলাকান্তের দপ্তর প্রভৃতি। নসীবাবু। কমলাকান্তের দপ্তর প্রবন্ধের ফুলের বিবাহ নামক রচনায় নসীবাবু হচ্ছেন কমলাকান্ত ওরফে বক্তার আশ্রয়দাতা। বক্তা সেখানে নিজের ইচ্ছে মতে দিন কাটাতেন। নসীবাবুর এক বাগান বাড়ি ছিল, যেখানে নানা ধরনের ফুল ও ফুলের গাছ ছিল। একদিন সন্ধ্যায় নসীবাবুর মেয়ে এবং বক্তা সেই বাগানে যান এবং আফিমরত বক্তা নেশায় কল্পনার রাজ্যে গিয়ে গোলাপ ও মল্লিকার বিয়েতে সামিল হন। অতিরিক্ত প্রশ্ন উত্তর। ফুলের বিবাহ গল্পটির রচয়িতার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফুলের বিবাহ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর।
কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বাংলা সাহিত্যে রচিত প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর রচয়িতা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমের লেখা প্রথম উপন্যাসটির নাম কি? রামমোহনস ওয়াইফ। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস আমরা পাই? বঙ্কিমের লেখা আনন্দমঠ উপন্যাস। নবজাগরণ যুগের অন্যতম প্রধান পুরুষ কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফুলের বিবাহ প্রবন্ধটির বক্তা কে ছিলেন? কমলাকান্ত ওরফে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উক্ত প্রবন্ধে বক্তার নাম কি ছিল? কমল। কোন মাসকে বিয়ের মাস হিসেবে ধরা হয়? বৈশাখ মাসকে। এই প্রবন্ধে কোন ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে? মল্লিকা ফুলের সঙ্গে গোলাপ ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। মল্লিকার মায়ের নাম কি? কলিকা। উদ্যানের রাজাকে? স্থলপদ্ম। কার বড় দেমাগ? গন্ধরাজ। এই প্রবন্ধের ঘটক কে ছিলেন? ভ্রমর। কে মল্লিকা বৃক্ষ সদনে ঘটক হিসেবে উপস্থিত হয়েছিলেন? ভ্রমর। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘুমটা খোল। ভ্রমর কাকে ঘুমটা খোলার জন্য বলেছিল? মল্লিকাকে। ভ্রমর কার বৈঠকখানায় গিয়েছিল? স্থলপদ্মের। মল্লিকার ঠাকুমার নাম কি? টগর, সন্ধ্যা। টান দিদি তুই যা। এখানে টান দিদি বলতে কার কথা বলা হয়েছে? টগরের কথা।